আমেরিকা কি ইরানকে তার চিরশত্রু মনে করে? ইরান কি আমেরিকাকে তার চিরশত্রু মনে করে? জানবো আমরা এই ভিডিও। নমস্কার, আমি সৌভিক, আপনারা দেখছেন ফান্ডু বাঙালির নতুন পর্ব। 21শে জুন 2025, সময় তখন মধ্যরাত। এই আনুমানিক রাত 2:10 থেকে 2:35-এর মধ্যে আমেরিকার যুদ্ধ বিমান B-2 স্লেথ বোমার থেকে ইরানের 3টি পারমাণবিক গবেষণা কেন্দ্র ফোর্দো, নাতানজ এবং ইসফানে মিসাইল অ্যাটাক হয়, যেখানে যুদ্ধ বেঁধেছিল ইরান ও ইসরায়েলের মধ্যে। সেখানে আমেরিকার কি করে হঠাৎ আগমন? এটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে বেশ কয়েক বছর আগের ইতিহাস। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইরান মূলত রাশিয়া ও ব্রিটিশদের উপনিবেশ ছিল। এই দুই দেশ ইরানে বেশ ভালোভাবেই ব্যবসা করছিল। এবারে একজন ব্রিটিশ তৈল ব্যবসায়ী, যার নাম উইলিয়াম ডি অর্কি, তিনি খবর পায় যে ইরানে নাকি তেলের খনি আছে। ব্যাস, তিনি ব্রিটিশ গভর্নমেন্টকে সঙ্গে নিয়ে প্রায় 12 বছর ধরে ইরানে তেলের খোঁজ করে এবং অবশেষে 1908 সালে তিনি ইরানে তেলের খোঁজ পান। সে এক বিরাট তেলের ভান্ডার। তো সেই তেলের ভান্ডার আবিষ্কারের পর ব্রিটিশরা তৎকালীন ইরানি রাজার সাথে সন্ধি করে যে ব্রিটিশরা মোট তেলের 84% নেবে আর বাকি 16% ইরান পাবে। তো এই চুক্তির পরে তো দেশে শোরগোল পড়ে যায়। ইরানের সাধারণ মানুষ, ইরানের মুসলিম ধর্মগুরুদের বোর্ড, মজলিস, এরা সব প্রতিবাদ জানায়। এ কি করে হবে? হ্যাঁ, আমার বাড়িতে খনি পাওয়া গেছে, মালপত্র নিয়ে যাবে পাশের বাড়ির লোক, হ্যাঁ, আর আমরা কি পাবো? কিন্তু ব্রিটিশরা রাজাকে সঙ্গে নিয়ে এইসব ছোটখাটো প্রতিবাদ সহজেই দমন করত। তাদের কোনো অসুবিধা হচ্ছিল না। তারা বেশ ভালোভাবে নিজেদের ফায়দা বুঝে নিচ্ছিল। তেল ইরান থেকে তুলতো আর বিক্রি করতো সারা পৃথিবী জুড়ে। এরপর আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন আর রাশিয়া বেশ যুদ্ধ খেললো। তারপর অবশেষে যুদ্ধ শেষ হলো। রাশিয়া ইন্টারন্যাশনাল চাপে ইরান ছেড়ে যেতে বাধ্য হলো। কিন্তু ব্রিটিশরা তো ইরান ছেড়ে যাবে না, কারণ সেই সময়ে ইরানের তৈল ভান্ডার ব্রিটিশদের অর্থনীতিতে এক বড় প্রভাব ফেলেছিল। এই বিরাট তৈল ভান্ডার ছেড়ে ব্রিটিশরা কোনোভাবেই ইরান ছেড়ে যেতে চাইছিল না। এদিকে ইরানের সাধারণ মানুষ, ইরানের মুসলিম বোর্ড, মজলিস এবং ইন্টারন্যাশনাল চাপে ব্রিটিশদের অবস্থা একেবারে কোণঠাসা। আর এই সময়ে গল্পে আবির্ভাব হয় আমেরিকা। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মোটামুটি সারা পৃথিবী জুড়ে সব দেশের অর্থনৈতিক অবস্থায় একদম ভেঙে পড়েছে, একমাত্র আমেরিকা ছাড়া। তারা কিন্তু বেশ শক্তিশালী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ একমাত্র আমেরিকাকে কোনোভাবে ক্ষতি করতে পারেনি। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাভাবিকভাবেই আমেরিকা সারা পৃথিবীর বস। ব্রিটিশরা যথারীতি আমেরিকাকে বাবা বলে ডাকতে শুরু করেছে। তখন আমেরিকার নজর পড়লো ইরানের তৈল খনিতে। আমেরিকা ভাবলো, আমি পৃথিবীর বস, এদিকে ইরানের তেল খাবে ব্রিটিশরা। তা কি করে হয়? আমেরিকা তখন ইরানে আসলো। ইরানের রাজা এবং ব্রিটিশদের সাথে আমেরিকা একটা চুক্তি করলো যে ইরানের মোট তেলের 40% নেবে আমেরিকা, 40% নেবে ব্রিটিশরা, আর বাকি 20% ইরান পাবে। ব্যাপারটা একবার ভেবে দেখুন, আপনার বাড়িতে একটা খনি পাওয়া গেছে, সেই খনিতে প্রচুর সম্পদ, কিন্তু সেই সম্পদের বেশিরভাগটাই নিয়ে যাবে আশেপাশের লোকজন। ব্যাস, রাখতে হবেই। 1951 সালে ইরানের মুসলিম ধর্ম বোর্ডের একজন লিডার মোহাম্মদ মোসাদি ইরানের তৎকালীন রাজা রেজা শাহ পেহলভির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। রাজার বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল রাজা তাদের দেশকে আমেরিকা আর ব্রিটিশদের কাছে বেচে দিচ্ছে। এরপর মজলিস লিডার মোহাম্মদ মোসাদি সাধারণ মানুষের সমর্থন নিয়ে ইরানের তেলকে ন্যাশনালাইজ করে, অর্থাৎ ইরানের তেল এবার থেকে ব্যবহার করবে শুধুমাত্র দেশের মানুষ। দেশের বাইরের মানুষের ইরানের তেলের উপর আর কোনো অধিকার নেই। ইরানের তেল ন্যাশনালাইজ হওয়াতে দেশের মানুষ খুব খুশি হয়। তারা মোহাম্মদ মোসাদিকে নিজেদের প্রাইম মিনিস্টার বানিয়ে নেয়। আর তখন দেশের সব ক্ষমতা রাজার হাত থেকে চলে আসে প্রাইম মিনিস্টার মোহাম্মদ মোসাদির হাতে। হ্যাঁ, রাজা ছিল, কিন্তু তার কোনো ক্ষমতা ছিল না। এদিকে আমেরিকা আর ব্রিটিশরা তো এত বড় ঝটকা মেনে নিতে পারবে না। তাদের এত স্বাদের তেল তাদের হাত থেকে চলে যাবে, এ কি করে সম্ভব? অথচ তারা কিচ্ছু করতে পারছে না। তারা কি বসে থাকবে? না। এবার তারা শুরু করলো তাদের আসল খেলা। আমেরিকা আর ব্রিটেন ইরানে তাদের গুপ্তচরদের পাঠালো। তাদের গুপ্তচররা ইরানের রাজা রেজা শাহ পেহলভিকে সাপোর্ট করলো। তখন রেজা শাহ পেহলভি ক্ষমতাবান হয়ে ইরানের প্রাইম মিনিস্টার মোহাম্মদ মোসাদিকে ক্ষমতাচ্যুত করলো। ক্ষমতা আবার ফিরে আসলো রাজার হাতে। আর রেজা শাহ পেহলভি ক্ষমতায় আসবার পর আমেরিকা আর ব্রিটেনদের তেল নিয়ে আর কোনো চিন্তা করতে হলো না। অর্থাৎ মোট তেলের 40% আমেরিকা, 40% ব্রিটেন, আর বাকি 20% ইরান পেল। ইরানের রাজা রেজা শাহ পেহলভি আমেরিকার কথা মতোই চলতে লাগলো। এরপর ইরানের সবচেয়ে বড় আন্দোলনটি সংগঠিত হয়েছিল 1963 সালে। এবার আন্দোলনে নেতৃত্ব দিল আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ হলো ইরানের মুসলিম বোর্ড মজলিসের সবথেকে অভিজ্ঞ, সবথেকে শিক্ষিত ব্যক্তি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তিনি ইরানের রাজা রেজা শাহ পেহলভির বিরুদ্ধে
বিদ্রোহ ঘোষণা করলো। দেশকে আমেরিকার ব্রিটিশদের হাতে বেচা চলবে না, মুসলিম সংগঠন মজলিসের ক্ষমতা খর্ব করা চলবে না। এই ছিল সেই বিপ্লবের স্লোগান। এই আয়াতুল্লাহ খোমেনি তার বক্তব্যের মধ্যে দিয়ে ইরানের সাধারণ মানুষের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠে। সাধারণ মানুষ খোমেনিকে অনুসরণ করতে থাকে। এদিকে বিপদ বুঝে ইরানের রাজা খোমেনিকে দেশের বাইরে ইরাকে পাঠিয়ে দেয়। ভাবলো এতেই হয়তো সমস্যা মিটে যাবে, কিন্তু না, হলো ঠিক বিপরীত। খোমেনি দেশের বাইরে যাওয়ার পর খোমেনির জনপ্রিয়তা ইরানে আরো বৃদ্ধি পায়। খোমেনির স্পিচ অডিও ক্যাসেটের মাধ্যমে ইরানে চোরা পথে চালান হয় এবং সেই স্পিচ দেশের জনগণকে বিপ্লবে উদ্বুদ্ধ করত। من دولت تعیین میکنم، من به پشتیبانی این ملت دولت تعیین میکنم، من به واسطه তাই খোমেনি দেশে না থাকলেও দেশের বিপ্লব কিন্তু চলছিল। এরপর আসে ইরানের সেই ভয়ঙ্কর কালো দিন 19 আগস্ট 1978। ইরানের আবাদান শহরে একটি সিনেমা হলে প্রায় 600 জন মানুষ একসঙ্গে বসে সিনেমা দেখছিল। আর ঠিক তখনই হলের ভিতরে সিনেমা হলের গেট বন্ধ করে 4 জন লোক সিনেমা হলের ভিতরে আগুন লাগিয়ে দেয়। 377 জন মানুষ মারা যায়। আর এই ঘটনা ইরানের সাধারণ মানুষের আন্দোলনকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আয়াতুল্লাহ খোমেনি এই ঘটনার পিছনে রাজাকে দায়ী করে। ব্যাস, সাধারণ মানুষ রাজার বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নামে। শেষে দেশের মানুষের আন্দোলনের সাথে আর পেরে উঠতে না পেরে রাজা রেজা শাহ তার ক্যান্সারের ট্রিটমেন্টের অজুহাতে আমেরিকা পালিয়ে যায়। আর রেজা শাহ আমেরিকা চলে গেলেই দেশে প্রত্যাবর্তন ঘটে খোমেনি। Ayatollah Ruhollah Khomeini returned to Iran. তাকে রাজকীয়ভাবে দেশের মানুষ গ্রহণ করে। আর এই খোমেনির নেতৃত্বে 1979 সালে ইরান ইসলামিক রিপাবলিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর এর ঠিক কিছুদিন পরেই ইরানের সাধারণ মানুষ ইরানে অবস্থিত আমেরিকান এম্বাসি দখল করে। সেখানকার 52 জন আমেরিকার অফিসারকে তারা বন্দী করে। তাদের দাবি ছিল ইরানের অত্যাচারী রাজা পেহেলভিকে আমেরিকা থেকে ইরানে ফেরত পাঠাতে হবে। আর আমেরিকা তখন একটা সেফ গেম খেলে। তারা পেহেলভিকে ইরানে পাঠায়নি ঠিকই, কিন্তু আমেরিকা তো আর থাকতে দেয়নি। ফলে রেজা শাহ পেহেলভি আমেরিকা থেকে পালিয়ে মিশরে তার শ্বশুর বাড়িতে আশ্রয় নেয়। পরে অবশ্য 1980 সালে তিনি ক্যান্সারে মারা যায়। তারপর 1981 সালে 444 দিন বন্দী রাখার পর 52 জন আমেরিকার অফিসারকে ইরান মুক্তি দেয়। আর মুক্তি দিলেও ইরানের রাগ আমেরিকার উপর থেকে তখনও যায়নি। 1983 সালের 18 এপ্রিল আমেরিকার মিত্র সংগঠন হিজবুল্লাহ লেবাননে অবস্থিত আমেরিকান এম্বাসিতে আক্রমণ করে। সেই ঘটনায় 17 জন আমেরিকান নিহত হয়। আর তার ঠিক কিছুদিন পরেই লেবাননে অবস্থিত আমেরিকান সৈন্য ঘাঁটিতে হিজবুল্লাহ আক্রমণ করে। 241 জন আমেরিকান সৈন্য এই ঘটনায় মারা যায়। আর এরপর যা হবার তাই হলো। আমেরিকাও হাত গুটিয়ে বসে থাকে। তারাও ইরানকে পাল্টা আক্রমণ করে। ইরানের একটি যাত্রীবাহী বিমান লক্ষ্য করে আমেরিকা মিসাইল নিক্ষেপ করে এবং সেই ঘটনায় 290 জন যাত্রী নিহত হয়। আর এরপর থেকে আমেরিকা ইরানের ওপর বিভিন্ন স্যাংশন চাপিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে ধ্বংস করবার চেষ্টা করেছে। আর ইরানকে চাপে রাখতে আমেরিকার অস্ত্র হলো ইসরায়েল। এদিকে ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে, আমেরিকার কাছে তো আছেই। তাই ইরানও অতি দ্রুত পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠতে চাইছে। ইরানের পারমাণবিক গবেষণার কাজও পুরো দমে চালু থেকে। কিন্তু কোনো এক অজানা কারণে মাঝে মাঝেই ইরানের কোনো না কোনো পারমাণবিক সায়েন্টিস্ট মারা যায়, মানে তাদের খুন করা হয়। কে খুন করে, কেন খুন করে তা কেউ জানে না। আর এই কিছুদিন আগে গত 21 জুন আমেরিকা অ্যাটাক করলো ইরানের পারমাণবিক ঘাঁটি। দেখুন, নিউক্লিয়ার বোম তৈরি করতে লাগে এক বিশেষ ধরনের ইউরেনিয়াম এবং সেই ইউরেনিয়াম এনরিচ করতে হয়। ইরান এখনো পর্যন্ত এনরিচমেন্ট প্রসেসের মধ্যে আছে। এখনো পর্যন্ত 60 থেকে 70% ইউরেনিয়াম ইরান এনরিচ করেছে। আর একটা নিউক্লিয়ার বোম তৈরি করতে 90% ইউরেনিয়াম এনরিচমেন্ট দরকার হয়। এখন প্রশ্ন হলো, এত কিছু বাধা বিপত্তির পরেও ইরান কি পারবে একটা নিউক্লিয় শক্তিশালী দেশ হয়ে উঠতে? যদি ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলে তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের সিনারিওটা একেবারে পাল্টে যাবে। এবার একটা মজার কথায় আসি। ইরানে পারমাণবিক শক্তির গবেষণা শুরু হয়েছিল 1950 সালে। তখন আমেরিকা কিন্তু ইরানকে পূর্ণ সাপোর্ট করেছিল এই পারমাণবিক গবেষণায়। এমনকি 1960 সালে 6 কেজি ইউরেনিয়াম দিয়ে আমেরিকা ইরানকে সাহায্য করেছিল। আর এখন দেখুন, সেই ইরানের পারমাণবিক ঘাঁটি ধ্বংস করবার জন্য আমেরিকা উঠে পড়ে লেগেছে। সত্যি সময় কত কিছু বদলে দেয়, তাই না? বন্ধুরা, এই ছিল ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্কের অতীত। আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে এই অতীত সম্পর্কের জন্যই বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যে এই মধুর সম্পর্ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।